এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি শুরু করেছিলাম ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি, সেটারই কন্টিনিউশনে আজকে বলবো বডি ওয়াটার মেটাবলিজম ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে দেখা যায় যে বডিতে এক্সট্রা ওয়াটার অ্যাকুমুলেশন হয়, যেমন হচ্ছে প্লাসেন্টার ডেভেলপমেন্ট হয় সেই কারণে, অ্যামনিওটিক ফ্লুইডের জন্য, তারপরে গ্রোয়িং ফিটাসের জন্য। তাহলে অ্যাট টার্ম দেখা যায় যে এই তিনটে কারণে যে ওয়াটার অ্যাকুমুলেশন হয় সেটা 3.5 লিটার। এছাড়াও যে ম্যাটারনাল ব্লাড ভলিউম বাড়ে সেই কারণে, এবং ব্রেস্টের যে গ্রোথ হয়, ব্রেস্টের গ্রোথের জন্য ইউটেরাসের সাইজ বাড়ে সেই কারণে এই সব মিলিয়ে যে ওয়াটার অ্যাকুমুলেশন হয় সেটা 3 লিটার। তাহলে 3.5 লিটার এবং 3 লিটার মিলিয়ে 6.5 লিটার এই অ্যামাউন্ট অফ এক্সট্রা ওয়াটার টার্মে বডিতে অ্যাকুমুলেট হয়। এরপরে হচ্ছে পিটিং এডিমা। পিটিং এডিমা বডির নিচের পোর্শনে অর্থাৎ লেগস, অ্যাঙ্কলে দেখা যায়, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা সাধারণত দেখা যায়। বডির উপর দিকেও হতে পারে এই এডিমা, তবে জেনারেলি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাঙ্কেল লেগসে দেখা যায়। এবং রাত্রিবেলা যদি পাটাকে একটু উপরে মানে পিলো দিয়ে যদি উঁচু করে শোয়া যায়, তাহলে সকালবেলা দেখা যায় যে এই ইডিমা সাবসাইড করে গেছে। এবং যেখানে ফোলা রয়েছে সেখানে যদি স্কিনের উপরে কয়েক সেকেন্ড প্রেশার দেওয়া যায় তাহলে এরকম একটা ডিপ্রেশন হয়। এটাকেই বলা হচ্ছে পিটিং এডিমা। এর কারণ হিসেবে বলা হয়েছে যে পার্শিয়াল অক্লুশন অফ ভেনা কেভা, ডিক্রিসড ইন্টারস্টিশিয়াল কোলয়েড অসমোটিক প্রেশার। এর আগেও বলেছি আমি যে গ্র্যাভিড ইউটেরাস লেফট সাইডে যে সিগময়েড কোলন থাকার জন্য ডেক্সট্রো রোটেশন হয়, এবং তার ফলে রাইট সাইডে ইউটেরাস একটু টিল্ট করে, এবং তার ফলে যে ইনফিরিয়ার ভেনা কেভার উপরে একটা প্রেশার পড়ে, এবং বিলো দ্য ইউটেরাস এই ব্লাড ভেসেলে প্রেশার পড়ার জন্যই এই পার্শিয়াল অক্লুশন অফ দ্য ভেনা কেভা হয়। এবং তার ফলে এই যে এখানে ভেনিউলস দেখিয়েছি, যে এখানে চাপ পড়লে এই ওয়াল দিয়ে ফ্লুইড মানে অর্থাৎ হাইড্রোস্ট্যাটিক প্রেশার তখন বাড়ে, তার ফলে ফ্লুইড এই টিস্যু স্পেসে চলে আসে, মানে অ্যাকুমুলেশন অফ ওয়াটার ইন দ্য টিস্যু, তার ফলেই কিন্তু এই ইডিমাটা হয়। আচ্ছা, এছাড়াও যে ইন্টারস্টিশিয়াল কোলয়েড অসমোটিক প্রেশার এটা কমে যায়, সেটা হচ্ছে যে এখানে দেখিয়েছি যে একটা মাইক্রো সার্কুলেশন, এই মাইক্রো সার্কুলেশনের মাধ্যমে টিস্যুতে অক্সিজেন মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা নিউট্রিশন ওয়েস্ট প্রোডাক্টসের এক্সচেঞ্জ হয়। এই আর্টারি থেকে ব্রাঞ্চিং হয়ে আর্টেরিয়লস, ভেনস থেকে ভেনিউলসগুলো এভাবে একটা এক্সচেঞ্জ হয়, এটাকে বলা হচ্ছে মাইক্রো সার্কুলেশন। তাই এখান থেকে নিয়ে একটা ভেনিউলস দেখানো হয়েছে। এখানে যে প্লাজমাতে যে ফ্লুইড থাকছে তাকে বলা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, এবং এই ভেসেলের বাইরে যে স্পেস আছে এখানে রয়েছে টিস্যু রয়েছে। এই টিস্যুগুলো সেল দিয়ে তৈরি, তাহলে এই যে সেলগুলো দেখিয়েছি, এই সেলের মধ্যে যে ফ্লুইড থাকছে তাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এবং সেলের বাইরে যে স্পেস সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। এখানে যে ফ্লুইড থাকছে তাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, এই দুটো ফ্লুইডকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে সেলের মধ্যে যে ফ্লুইড থাকছে সেগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর সেলের বাইরে যে ফ্লুইড থাকছে তাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি ভেসেলে চাপ পড়ে তাহলেও হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে, অর্থাৎ ভেসেলটা একটু ন্যারো হচ্ছে,
চাপ পড়লে তার ফলে ফ্লুইড বাইরে বেরিয়ে আসে ভেসেলের ওয়াল দিয়ে। আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এখানে যদি অসমোটিক প্রেশারের জন্য, সেই প্রেশারের জন্য ফ্লুইড আবার ভেসেলে মুভ করে। তা যদি এই অসমোটিক প্রেশার কমে যায় তার ফলে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আসতে পারে না, ভেসেলে মুভ করতে পারে না, সেই জন্য টিস্যু স্পেসে ফ্লুইড বেশি হয়ে যায়। এই টিস্যু স্পেসে ফ্লুইড বেশি হয়ে যাওয়ার জন্য প্রেগনেন্সিতে দেখা যায় যে এই সোয়েলিংটা দেখা যায়। নেক্সট আসি ওয়েট গেন ডিউরিং প্রেগনেন্সি। আচ্ছা, এই ওয়েট গেন হয় যে ফিটাস এবং প্লাসেন্টার র্যাপিড গ্রোয়িংয়ের জন্য, এবং এই সময়ে মেটাবলিক অল্টারেশন হয় এবং বেসাল মেটাবলিক রেট 30% বেড়ে যায়, কারণ প্রেগনেন্সিতে এনার্জির চাহিদা বাড়ে। কোনো প্রেগনেন্ট মায়ের যদি যে এনার্জির দরকার হয় পার ডে, প্রেগনেন্সিতে তার উপরেও 300 কিলোক্যালোরি পার ডে এনার্জির দরকার হয়। আচ্ছা, এখন এই যে ওয়েট গেইন হয়, এই ওয়েট গেইন কী কারণে হয়? ব্রেস্টের গ্রোথ হয়, ব্রেস্টের গ্রোথের জন্য 0.5 থেকে 1 কেজি ওয়েট বাড়ে। প্লাসেন্টাল ডেভেলপমেন্টের জন্য 0.5 থেকে 1 কেজি ওয়েট বাড়ে। তারপরে ফিটাস যে তৈরি হয় তার জন্য 3.5 থেকে 4 কেজি ওয়েট বাড়ে। অ্যামনিওটিক ফ্লুইডের জন্য ওয়েট বাড়ে 1 কেজি। ইউটেরাসের গ্রোথের জন্য ওয়েট বাড়ে, অর্থাৎ ইউটেরাসের মাসেল, তারপরে ব্লাড, এগুলোর জন্য যে ওয়েটটা বাড়ে তা সেটা হচ্ছে 1.5 কেজি। আচ্ছা, ব্লাড ভলিউম বাড়ার জন্য ওয়েট বাড়ে 1 থেকে 2 কেজি। আর এক্সট্রা, এর আগের যেটা বলেছিলাম আগের স্লাইডে, যে এক্সট্রা ফ্লুইড বডিতে অ্যাকুমুলেট হয় তার জন্য 2 কেজি ওয়েট বাড়ে। আর বডিতে ফ্যাট স্টোরেজের জন্য 3 থেকে 4 কেজি ওয়েট বাড়ে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ওয়েট চেকিং। প্রত্যেক মা যখন ভিজিটে আসে প্রত্যেকবারই মায়ের ওজন মাপতে হয়। তার কারণটা কি, তার গুরুত্ব কী? গুরুত্ব হচ্ছে যে এই যদি মায়ের দেখা যায় যে র্যাপিড ওয়েট গেইন হচ্ছে, ওয়েট গেইন তো হবে কিন্তু তার একটা নিয়মে হয়। যদি খুব বেশি রকম ওয়েট গেইন হয়, অর্থাৎ যদি দেখা যায় 0.5 কেজির বেশি ওয়েট গেইন হয় প্রত্যেক সপ্তাহে, 0.5 কেজি অর্থাৎ হাফ কেজির বেশি ওয়েট গেইন হয় প্রত্যেক সপ্তাহে, বা যদি দেখা যায় 2 কেজি প্রত্যেক মাসে 2 কেজির বেশি ওয়েট গেইন হচ্ছে, তাহলে সেটা কিন্তু হতে পারে প্রিএক্লাম্পসিয়ার জন্য, এবং তখন কেয়ারফুল সুপারভিশনের দরকার হয়। আর যদি ওয়েট একই থাকে অর্থাৎ স্টেশনারি থাকে, মানে প্রত্যেকবারের ভিজিটে এসে মায়ের ওয়েট নিতে হবে, যদি দেখা যায় যে স্টেশনারি ওয়েট ঠিক ওয়েট বাড়ছেও না কমছে না, বা যদি দেখা যায় যে ওয়েট আগের থেকে ওয়েট কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ ফিটাসের গ্রোথ ঠিকমতো হচ্ছে না, বা ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ, বা ফিটাসের ডেথ হয়ে গেছে। আচ্ছা, এখন ম্যাটারনাল নিউট্রিশন অ্যান্ড ওয়েট গেইন ডাইরেক্টলি রিলেটেড টু নিউবর্ন বার্থ ওয়েট, অর্থাৎ নবজাতকের যে ওজন হবে জন্মের পরে, যে বার্থ ওয়েট, সেটা ডিপেন্ড করে মা কীরকম নিউট্রিশন নিয়েছে, বা মায়ের ওয়েট ঠিকমতো ওয়েট বেড়েছে কিনা প্রেগনেন্সিতে, সেটার উপরে। আবার অনেক সময় দেখা যায় যে আদার ফ্যাক্টরসও থাকে, যদি লো বার্থ ওয়েট বেবি হয়, বেবির ওজন যদি ঠিক মতো না হয়, কম হয়, তাহলে সেটা অন্য কারণও থাকতে পারে। নেক্সট আসি বেসলাইন ওয়েট অফ প্রেগনেন্ট মাদার। বেসলাইন ওয়েট কাকে বলছে প্রেগনেন্ট মাদারদের? যখন ওয়েট টেকেন ডিউরিং ফার্স্ট ভিজিট অর রেজিস্ট্রেশন, যখন মা প্রথম দেখাতে আসছে ক্লিনিকে, সেই সময়, অর্থাৎ রেজিস্ট্রেশন হচ্ছে যখন প্রথম ভিজিট, সেটাই হবে, তখন যে ওয়েটটা না হয় সেটাই হচ্ছে বেসলাইন ওয়েট। এবং আফটার ফার্স্ট টাইমেস্টারের পরে তার ওয়েট বাড়বে হচ্ছে 2 কেজি পার মান্থ, প্রত্যেক মাসে 2 কেজি করে ওয়েট বাড়বে। যদি দেখা যায় যে প্রত্যেক মাসে 2 কেজির ওয়েট কম, 2 কেজির থেকে কম বাড়ছে, প্রত্যেক মাসে 2 কেজির থেকে কম বাড়ছে,
তাহলে সেটা হয়তো ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, অর্থাৎ মা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, সেটা বুঝতে হবে, বা ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে। সেক্ষেত্রে মাকে ফুড সাপ্লিমেন্টেশন দিতে হবে, অ্যান্টিনেটাল ডায়েট ঠিকমতো মা নিচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং হেলথ ফেসিলিটির হেল্প নিতে হবে। আচ্ছা, যদি দেখা যায় যে মায়ের ওয়েট প্রত্যেক মাসে 3 কেজির বেশি বাড়ছে, সেটা হতে পারে প্রিএক্লাম্পসিয়ার জন্য বা মাল্টিপল প্রেগনেন্সির জন্য, অর্থাৎ টুইন বা ট্রিপলেট এসব কারণে হতে পারে, বা ডায়াবেটিস ডেভেলপ করছে সেটার কারণে হতে পারে। সেই জন্য মায়ের ওজন চেক করা, মানে ব্লাড প্রেশার মাপা দরকার। তারপরে ইউরিনে প্রোটিন আছে কিনা, সুগার আছে কিনা, সেগুলো চেক করা দরকার। এবং যদি দেখা যায় যে ব্লাড প্রেশার 140/90 মিলিমিটার অফ মার্কারি বা তার থেকে বেশি থাকে, এবং যদি প্রোটিন সুগার, ইউরিনে যদি প্রোটিন সুগার পাওয়া যায়, তাহলে তাকে স্বাস্থ্যকর্মী এবং অর্থাৎ ডক্টরের কাছে রেফার করতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম বডি ওয়াটার মেটাবলিজম ডিউরিং প্রেগনেন্সি, ওয়েট গেইন ডিউরিং প্রেগনেন্সি। থ্যাংক ইউ।